নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। মাইয়া রে, তোর বিজলি ধরা রূপ বোঝেন নাই ভাই। দুই গালে দুইটা চর পড়ছে। আমি সামনে তাকিয়ে দেখি নিধি আপু। আপু হচ্ছে এলাকার লেডি গুন্ডা, আমার থেকে 2 বছরের সিনিয়র। তাকে এলাকার সবাই ভয় পায়। আপু আমাকে মারলেন কেন? ওই রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? মানে? তুই আমাকে দেখে গান গাইলি কেন? আপু সত্যি আমি আপনাকে দেখি নাই। ওই আবার কথা বলস? দেখি আপু রাগে কটমট করছে, অবস্থা ভালো না, তাই উঠে দাঁড়ালাম। তারপর বললাম, সরি আপু। আর এরকম করলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব। আপু রাগের কারণে গাল দুটো লাল হয়ে আছে, তাই ভাবলাম একটু দুষ্টুমি করি। আপুর কমলার মতো গালগুলো টেনে বললাম, আপনাকে ডাকলে অনেক ভালো লাগে। এই বলে দিছি দৌড়। এখন পরিচয়টা দেই, আমি সিয়াম মাহমুদ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর যার সাথে কথা বললাম সে হলো নিধি আপু, অনার্স 2য় বর্ষে পড়ে, আমার থেকে 2 বছরের সিনিয়র। এরকম দজ্জাল মেয়ে আমার বাপের জন্মেও দেখি নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। কলিং বেল দিলাম, মা দরজা খুলল। যেই ঘরে ঢুকলাম অমনি রেডিও চালু। বাসায় ঢুকতেই আম্মু বলল, এতক্ষণে আসার সময় হলো নবাবজাদার? পিছন থেকে কে এসেছে ভাইয়া? ও বলতেই ভুলে গেছি, আমাদের বাসায় একটা পেতনি আছে, মানে আমার ছোট বোন। সবসময় আমাকে বাস দেওয়ার জন্য বসে থাকে। আমার বোনের নাম মিলি। তা ভাইয়া, এই শীতের মধ্যে ঘামিয়ে গেছিস কিভাবে? কই না তো। এই মিথ্যা কথা কেন বলস? তুই তো সত্যিই ঘুমিয়ে গেছিস। আসলে আম্মু হয়েছে কি, আমাকে বলতে না দিয়ে। দেখো তোমার ছেলে আবার কোথায় কি গন্ডগোল পাকিয়ে আসছে। এই পেতনি, একদম ফালতু কথা বলবি না। এই কি বললি? আমি পেতনি? তবে রে। এই বলে আমার দিকে তেড়ে আসতে লাগলো। হঠাৎ আম্মু ধমক দিয়ে বলল, এই তোরা থামবি। অমনি মিলি দাঁড়িয়ে গেল। আম্মু ক্ষুধা লাগছে, খাবার দাও। সারাদিন তো শুধু খাই খাই, কাজের ধারে কাছেও নাই। ডায়ালগ বন্ধ করে খাবার দাও। তারপর খেয়ে দিয়ে আমার রুমে আসলাম। এসে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর সব বন্ধুকে ফোন দিয়ে লিটন কাকার চায়ের দোকানে আসতে বললাম। আমি গিয়ে দেখলাম সবাই চলে এসেছে, শুধু আমি বাদে। কিরে, কেমন আছিস? রিফাত, শাওন, নয়ন, ইমরান, শিহাব আমার বন্ধু, কিন্তু রিফাত আমার সবচেয়ে কাছের বন্ধু। ভালো আছি, তোরা কেমন আছিস? সবাই একসাথে বলে উঠল, ভালো আছি। তা বল, তোর কি খবর? তারপর ওদেরকে সকালের ঘটনা খুলে বললাম। ওরা আমার জানে জিগার দোস্ত, ওদেরকে না বলে পারি? কিন্তু হারামিগুলো সব শুনে হাসাহাসি করতে থাকলো। দোষ, ওই মাইয়া খুব ডেঞ্জারাস, তোর কপালে খারাপই আছে। আমি ভাব নিয়ে বললাম, দেখা যাবে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। কিরে, তোর লেখাপড়া কেমন চলছে? আমার বাবার নাম রাফসানুল হক, তিনি একজন টপ বিজনেসম্যান। পড়াশোনার কি হাত পা আছে যে চলবে? ফাজলামি বাদ দে। ভালোই চলছে বাবা। তারপর আরো কিছু কথা বলে রুমে আসলাম। ভাবলাম যে করে হোক নিধিকে আপন করে পেতেই হবে। পরক্ষণে আবার ভয় পেতে লাগলো, ডেঞ্জারাস মাইয়া আবার কি করে বসে। এভাবে ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো শরীরে পানির অনুভবে। আমি ভাবছি ছাদ ফুটো হয়ে গেছে, তাই চিৎকার দিলাম, আম্মু গো, ছাদ ফুটো হয়ে গেছে। এই বলে দিলাম দৌড়। হঠাৎ লক্ষ্য করলাম কেউ বিছানার পাশে মিটিমিটি করে হাসছে। আমার বুঝতে আর বাকি রইল না, এইটা মিলির কাজ। আমি গিয়ে ওর কান ধরে বললাম, এই ডাইনি, আমায় ভিজিয়ে দিলি কেন? তোকে কলেজে যেতে হবে না, তোকে ডাকছি, তুই উঠোস নাই কেন? তাই বলে তুই ভিজিয়ে দিবি? কথা না বাড়িয়ে খেতে আয়, আম্মু অপেক্ষা করছে। কি আর করা, ফ্রেশ হয়ে খেয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজের গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। অতপর দুজনেই পড়ে গেলাম। আমি উঠে যখন নিচে তাকালাম, আমার চোখ তো ছানা বড়া, কারণ নিচে নিধি আপু পড়ে রয়েছে। এই শয়তান ছেলে, আমাকে টেনে তোল।
আমি নিধি আপুকে হাতটা বাড়িয়ে দিলাম। এই প্রথম ভালোবাসার মানুষের হাতের ছোঁয়া পেলাম। নিধি আপু আমার হাত ধরে উঠে এলো। আমার অন্য একটা অনুভূতি হলো। এই ছেলে, ধাক্কা দিলি কেন? চোখে দেখতে পাস না? আমি ইচ্ছে করে দিছি নাকি? আমি আপনাকে দেখি নাই। একে তো অন্যায় করেছিস, আবার বড় বড় কথা। তুই কোন ক্লাসে পড়িস রে? ইন্টার সেকেন্ড ইয়ারে। আমি অনার্স সেকেন্ড ইয়ার, সো আমি তোর সিনিয়র। আমাকে আপু বলে ডাকবি। এর মধ্যে নিধির কিছু বান্ধবী মিতু, শিলা, আনহা আসে। কি হয়েছে রে নিধি? মিতু নিধির বেস্ট ফ্রেন্ড। আর বলিস না, আমার সাথে বেয়াদবি করেছে। এই কালকের আর আজকের জন্য 10 বার কানে ধরে উঠবস কর। মানে? তুই শুরু করবি? নয় এই মিতু, তোরা শুরু কর। এই না না, কি আর করার, মেয়েদের হাতে মার খাওয়ার চেয়ে কান ধরে উঠবস করলাম। ওদিকে আমার হারামি বন্ধুগুলো গাছের নিচে বসে হাসাহাসি করতেছে। এই ছেলে শুন, তোর নাম কি? সিয়াম মাহমুদ। আচ্ছা যা। আমি সোজা হারামি বন্ধুগুলোর কাছে এলাম। এই নিধি, ছেলেটা অনেক কিউট রে। ওর সাথে এরকম না করলেও পারতি। এই তোরা চুপ করে ক্লাসে চল। এদিকে তোরা আগেই বলছিলাম এই মেয়ে খুবই ডেঞ্জারাস। আরে আমি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি নাকি? আমার মন মেজাজ খারাপ হয়ে গেল, তাই ক্লাস না করেই বাড়ির দিকে হাঁটা দিলাম। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কি রে, এত তাড়াতাড়ি এলি যে? ভালো লাগতেছিল না। যা ফ্রেশ হয়ে নে, আমি খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে নিচে গেলাম। আই সিয়াম, যা তো একটু বাজার করে নিয়ে আয়। আব্বু ব্যস্ত থাকায় আমাকে বাজার করতে হয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি নিধি আপু আসতেছে। আমি ভাবলাম আজই আপুকে মনের কথা বলে দিব। নিধি আপু কেমন আছেন? ভালো। আপু একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আপু আমি তোমাকে ভালোবাসি। ঠাস ঠাস 2টা চড় দিল। তোর লজ্জা করে না? সিনিয়র আপুকে প্রপোজ করছিস? আমিও শপথ করলাম ওকে আমি প্রেমের জালে ফাঁসাবই। আমি বাজার করে বাসায় আসলাম। তারপর চলে গেলাম সেই আড্ডাখানায়। বন্ধুদেরকে এই কথা বলতে হাসাহাসি শুরু করলো। এভাবে প্রতিদিন নিধি আপুকে প্রপোজ করতাম, আর প্রতিদান হিসেবে 2টো করে চড় খেতাম। একদিন আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম, হঠাৎ দেখি আপু পড়ে যেতেছিল। আমি গিয়ে আপুকে ধরলাম। আপু আমার শরীরের সাথে মিশে গেছে। আপু নিজেকে ছাড়িয়ে নিয়ে আমাকে 3টা চড় দিল আর বলল, লুচ্চা বদমাশ, তোকে কত বলেছি আমার কাছে আসবি না। তোর লজ্জা করে না? তারপরও আসিস। এই বলে নিধি চলে গেল। আমি নির্জন জায়গায় এসে ভাবলাম, আসলেই তো আমার লজ্জা নেই, না হলে শত অপমানের পরও ওকে প্রপোজ করি। আমি ভাবলাম ওকে আর ডিস্টার্ব করব না। আমি মন খারাপ করে বাসায় আসলাম। বাসায় এসে দিলাম এক ঘুম। কিছু না খেয়ে বাইরে চলে আসলাম। মা অবশ্য খেতে বলছিল। আমি সোজা চলে আসলাম লিটন কাকার দোকানে। এমনিতে সিগারেট খাই না, আজ কারোর সাথে কথা না বলেই একটা সিগারেট ধরালাম। কিরে, আমি যা দেখছি তোরাই কি তাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ রে, ভদ্র ছেলে দেখে সিগারেটও খায়। সবাই একসাথে বলল, তোর কি হয়েছে আমাদের বলবি তো? না কিছু হয়নি। দেখ শ্যাম, আমরা তো তোর ভালোই চাই। তারপর ওদের জোরাজোরিতে সব বললাম। ও কিভাবে আমাকে লুচ্চু বলতে পারলো? তোকে আগেই বলছিলাম ও খুব ডেঞ্জারাস মেয়ে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। তারপর থেকে খাওয়া নেই, নাওয়া নেই, কেমন যেন অগোছালো হয়ে গেছি, আমি নিজেও জানি না। এদিকে নিধি কলেজে গেলে কেউ তাকে ডিস্টার্ব করে না। প্রথম প্রথম তার ভালো লাগলেও পরে সিয়ামকে মিস করতে থাকে। একদিন মিলি সিয়ামের ঘরে এলো। ভাইয়া, একটা কথা বলতাম। মিলি, ও হ্যাঁ বল। ভাইয়া, আমি কিন্তু জেনে গেছি তুমি কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ। নিজেকে কষ্ট দিচ্ছি মানে? রিফাত ভাইয়া সব বলেছে। ও আচ্ছা। ভাইয়া, তুমি ভেঙে পড়লে চলবে না। ওই মেয়েকে দেখিয়ে দিতে হবে আমার ভাইয়াও কোনো কিছুতে কম না। তুই কি বলতে চাইছিস মিলি? আমি বলতে চাচ্ছি তুমি আগের মতো কলেজে যাবা, হাসি খুশি থাকবা। একটু ভেবে বললাম, আমার পেতনি বোনটা বলেছে, আমি কি তার কথা ফেলতে পারি? যা দুষ্টু ভাই আমার। এরপর দিলাম এক ঘুম। পরদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে গেলাম। দেখি নিধি ও 3-4 জন মিলে আড্ডা দিচ্ছিল। আমি পাশ কাটিয়ে হেঁটে যেতেছিলাম। তারপর নিধি যা করলো
তা আমি স্বপ্নেও ভাবি নাই। আমি পাশ কাটিয়ে চলে যেতেছিলাম, হঠাৎ নিধি আপু এসে আমাকে সিয়াম বলে জড়িয়ে ধরল। এই, আমি আপনাকে চিনি না জানি না, আপনি আমায় জড়িয়ে ধরলেন কেন? এগুলা কি বলতেছিস সিয়াম? আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আমার ভালো লাগছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল ওর জন্য আমাকে কত অপমান সহ্য করতে হয়েছে। তাই নিজেকে ছাড়িয়ে নিয়ে নিধি আপি 2 গালে 2টি চট দিয়ে চলে এলাম। নিধি আপু সেখানে হাঁ করে দাঁড়িয়ে রইল। সে হয়তো এমনটা আশা করেনি। আমারও খারাপ লাগছিল, কি আর করার, আমিও তো কম থাপ্পড় খাইনি। আমি চলে গেলাম ক্যান্টিনে। গিয়ে দেখি হারামিগুলা কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। কিরে, আমাকে রেখে আড্ডা দেওয়া হচ্ছে? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। কিরে, সিয়াম ঘর থেকে বের হয়েছে বুঝি? আমিও তো তাই দেখছি। ফাইজলামি বাদ দিয়ে বল, তোদের অবস্থা কি? আমাদের আবার অবস্থা তো তোর এখন মানে ন্যাকা স্বাস্থ্য হবে না। কি হয়েছে বলবি তো? নিধি আপু তো তোকে মনে হয় ভালোবেসে ফেলেছে। তুই এই কয়দিন আসস নাই, নিধি আপু তোকে পাগলের মতো খুঁজেছে। ওদেরকে আমি থামিয়ে সকালের ঘটনা বললাম। সিয়াম, তুই না ওকে ভালোবাসিস? তাহলে তুই কিভাবে এটা করতে পারলি? আরে আমি এখনো ওকে ভালোবাসি। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি ওকেও একটু কষ্ট দিতে চাই। আমার কাছে একটা আইডিয়া আছে। বল, কি আইডিয়া? অন্য একটা মায়ের সাথে তোর প্রেমের অভিনয় করতে হবে, এতে আপু জেলাস ফিল করবে। বুঝলাম, কিন্তু মেয়ে পাবো কোথায়? আরে চিন্তা করিস, আমার চাচাতো বোন আছে এই কলেজে, ওকে বলে দিব। আচ্ছা চল, ক্লাসে চল। ক্লাস শেষে শিহাব তার চাচাতো বোনের সাথে কথা বলিয়ে দিয়ে সব তাকে বুঝিয়ে দিল। তারপর আমি বাসায় চলে আসলাম। আমি রুমে বসে আছি, হঠাৎ মিলি আসলো। ভাইয়া, কেমন কাটলো কলেজ? তারপর আমি মিলিকে সব বললাম। আইডিয়াটা ভালো, এখন ঘুমা। তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় রিমিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রিমি হলো শিহাবের চাচাতো বোন। বাইকের পিছে রিমিকে নিয়ে যখন ঢুকলাম, তখন নিধি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। নিধি আমাদের হাত ধরে হাঁটতে দেখে দৌড়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। এই মেয়ে, ওর হাতটা ছাড়ো। সিয়াম, জানো এই মেয়েটা কে? তোমার হাত ছাড়তে বলছে কেন? আরে জানো, ওসবের কথায় কান দিও না, চলো আমরা ওই গাছতলাতে গিয়ে বসি। নিধি এসে আমার হাতটা ধরে বলল। সিয়াম, তুমি এমন করছো কেন? আমি ওর হাতটা ছাড়িয়ে একটা চর মেরে চলে এলাম। আসার সময় রিমিকে বললাম, আজ আর অভিনয় করতে হবে না, ছুটির পর বাড়ি চলে যেও। আমি চলে এলাম আমার বন্ধুদের কাছে। কিরে, তোরা কেমন আছিস? তা বল, তোর খবর কি? তারপর ওদেরকে সকালের ঘটনা বললাম। তাহলে আমার বুদ্ধি কাজে লাগছে। এদিকে নিধি, এটা কি হলো? আমাকে এত অপমান, এর বদলা আমি নিবই। কিন্তু কিভাবে? সিয়ামকে আজই আমি বিয়ে করব। কিভাবে? তাহলে শোন আমার প্ল্যান। প্ল্যান তো ভালোই, এখন তোর ভাইয়াকে ফোন কর। নিধি তার ভাইয়াকে ফোন দিল। ভাইয়া, একটু আমাদের কলেজে আসো তো। ওকে। শাকিল নিধির বড় ভাই, তার বোনের জন্য সব করতে পারে। আমি তো নিধির প্ল্যান জানি না। আমি খুশি মনে ক্লাস করতেছি, নিধির ভাইয়া কলেজে চলে এলো। বল নিধি, কোনো সমস্যা? ভাইয়া, আমি আজ বিয়ে করব। মানে? ছেলেটা রাজি না, ওকে কিডন্যাপ করে আমাদের গোডাউনে আটকে বিয়ের ব্যবস্থা কর। আর বাবাকে রাজি করার দায়িত্ব তোমার। আমি এটা করতে পারবো না। তাহলে তোমার বোনের মরা মুখ। থাম, তুই গিয়ে রেডি হয়ে পুরনো গোডাউনে যা, আমি ব্যবস্থা করছি। ওকে আমার সুইট ভাইয়া। আমি কলেজ ছুটি শেষে বাইক নিয়ে বের হলাম। একটু নির্জন রাস্তায় আসতেই 3টা ছেলে আমার পথ আটকালো। কিছু বুঝে ওঠার আগেই আমাকে অজ্ঞান করে ফেললো। আমার আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে একটু ভাঙা ঘরে আবিষ্কার করলাম। সামনে 2জন লোককে দেখতে পেলাম। একজন আমাকে চোখ খুলতে দেখে বলল, আপামনি, ভাইয়ার জ্ঞান ফিরেছে। আমি কারো আসার শব্দ শুনছি। আমি দরজার দিকে তাকালাম। আমি কাকে দেখছি? নিধি আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আমার হাত পা বেঁধে রাখায় বাধা দিতে পারলাম না। আমাকে এভাবে বেঁধে নিয়ে আসার কারণ কি? কেন, অন্য মেয়ের সাথে আরো ঘুরো। তাতে তোমার কি? তুমি তো আমায় ভালোবাসো না। আগের ব্যবহারের জন্য সরি সিয়াম।
এখন আমাকে বিয়ে করে নাও। নিধি যে বিয়ে করতে বলবে তা আমি আশা করিনি। এসব কি বলছো আপু? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোর কোন কালের আপু লাগি রে? আর কি বললি, বিয়ে করতে পারবি না? তোর বাপ করবে। আমি রেগে গিয়ে বললাম, তা আমার বাপকে ডেকে আনুন না। ফাজলামি বাদ দিয়ে বল, বিয়ে করবি কি করবি না? না, করব না। এই স্বপন, পিস্তলটা দে তো। একজন এসে নিধির হাতে একটা পিস্তল দিয়ে গেল। পিস্তলটা আমার মাথায় ঠেকিয়ে নিধি আপু বলল, এবার বল, বিয়ে করবি কি করবি না? আমি ভাবলাম যে ডেঞ্জারাস মেয়ে, বেশি বাড়াবাড়ি করলে গুলি চালিয়ে দিবে। আমি রাজি। ভাইয়া, তুমি কাজী ডাকো, ও বিয়ে করতে রাজি হয়েছে। একটু পর শাকিল ভাইয়া কাজী নিয়ে এলো, আমার হাত পায়ের বাঁধন খুলে দিল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। নিধি কোথায় যেন গেল, আবার আধ ঘন্টা পর ফিরে এলো। আমি নিধি আপুর দিকে তাকিয়ে থ হয়ে গেলাম। লাল বেনারসিতে একদম পরীর মতো লাগছে। একটা ব্যাগ নিয়ে আমার কাছে আসলো। এই নাও, এটা ওই রুম থেকে পড়ে এসো। আমি দেখলাম ওর ভিতরে শেরওয়ানি। আমি শেরওয়ানি পরে বাহিরে এলাম। অবশেষে রাত 10টার মধ্যে বিয়েটা হয়ে গেল। এখন আমরা থাকবো কোথায়? কেন, তোমাদের বাড়িতে? না, আমি পারবো না। বিয়ে যখন করেছো, এখন বাড়িতে নিয়ে যাবা, না হলে একদম মাইরা ফালাবো। এত ভালো জ্বালায় পড়লাম। আচ্ছা, দেখতেছি কি করা যায়। আমি মিলিকে ফোন দিলাম। মিলি, একটা সমস্যা হইয়া গেছে। কি হয়েছে ভাইয়া? আমি বিয়া কইরা ফেলাইছি। হোয়াট? কাকে? নিধি আপুকে। আমাদের জানানোর দরকার মনে করলি না? আগে আমি জানি নাকি? প্ল্যান অনুযায়ী অভিনয় করার পর আমাকে কিডন্যাপ করে নিয়ে হুমকি দিয়ে বিয়ে করে। আচ্ছা, আমি মা বাবাকে সামলাচ্ছি, তুই ভাবিকে নিয়ে বাড়িতে আয়। আচ্ছা। আমি নিধির কাছে এসে বললাম, চলো বাড়িতে যাই। নিধি ওর ভাইকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। শাকিল ভাইয়া একটা গাড়ি ঠিক করে দিল। আমি গাড়িতে বসে ভাবলাম, কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল। যাক, ভালোই হয়েছে। আমি তো ওকে বিয়ে করতেই চাইছিলাম, কিন্তু ওকে একটু শাস্তি দিতে হবে। ওকে প্রথম স্বামীর অধিকার দিব না। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে এলাম। এদিকে মিলি বাবা মাকে সব বলে দিয়েছে। বাবা আমার উপর রেগে আছে, কারণ আমি কাউকে পছন্দ করে বললেই পারতাম। বাকিটা বাবার দায়িত্ব ছিল। আমি কলিং বেল বাজালাম, মিলি দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখি বাবা মা দাঁড়িয়ে। নিধি গিয়ে বাবা মাকে সালাম করলো। পরিবেশ ঠান্ডা, তার মানে মিলি বুঝিয়ে বলেছে। তাই আমি ঘরে ঢুকতে গেলাম, অমনি বাবা বলল, তুমি ঘরে ঢুকছো কেন? তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ। তুমি এসব কি বলছো? তাহলে ওরা এখন যাবে কোথায়? বৌমা, তুমি ঘরে আসো। নিধিকে আম্মু আর মিলি নিয়ে গেল। অমনি আব্বা ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। আমি ভাবলাম, এটা কি হলো? আমি কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকার পর আম্মু এসে দরজা খুলে বলল, আয় বাবা, ঘরে আয়। তুই যে এমন একটা কাজ করবি তা তোর আব্বা ভাবতে পারেনি, তাই একটু রেগে আছে। আমি ঘরে ঢুকতে ঢুকতে ভাবলাম, মিলি তাহলে কিডন্যাপের ব্যাপারে কিছু বলেনি। আমি সোজা আমার রুমে চলে গেলাম। গিয়ে দেখি রুমটা মিলি কিছুটা সাজিয়েছে, আর নিধি খাটের উপরে বসে রয়েছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। মিলি রুমে আসলো। ভাইয়া, ভাবিকে নিয়ে খেতে আয়। আমি খাবো না, ওকে নিয়ে যা। আমিও খাবো না। ভাবি, ভাইয়াকে দেখি রেখো। এই বলে মিলি দৌড় দিল, আর নিধি মুচকি হাসছে। আমি সেদিকে খেয়াল না করে একটা বালিশ এনে সোফায় ঘুমিয়ে পড়লাম। নিধি বিছানা ছেড়ে উঠে এসে বলল, এই, তুমি এখানে ঘুমিয়েছো কেন? আমি আমার ইচ্ছে মতো ঘুমাবো, তাতে আপনার কি? আমরা এখন স্বামী স্ত্রী, তাই একসাথে ঘুমাবো। আমি ধমক দিয়ে বললাম, আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আপনি আমায় জোর করে বিয়ে করছেন, তাই স্বামীর অধিকার ফলাতে আসবেন না। নিধি ধমক খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মিলি দরজা ধাক্কাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে বিছানায় বালিশ রেখে নিধিকে ডাকতে লাগলাম। কি হয়েছে, এত সকালে ডাকছো কেন? বাইরে মিলি ডাকছে, গিয়ে দরজা খুলুন। নিধি গিয়ে দরজা খুলে দিল। কিরে ভাবি, এখনো ঘুমোচ্ছ? ভাইয়া বুঝি সারা রাত ঘুমোতে দেয়নি? নিধি শুনে মুচকি হাসছে। আমি গিয়ে মিলির কান ধরে বললাম, বেশি পাকামো না করে বল, কি বলবি? তোমাদের দুজনকে বাবা ডাকতেছে, ফ্রেশ হয়ে নিচে আসো। আচ্ছা যা। ওয়াশরুমটা কোন দিকে?
ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে রিফাতকে একটা ফোন দিলাম। রিফাত, আজ কলেজে যাবি না? হ্যাঁ, যাব। না, যাওয়া লাগবে না। সবাইকে নিয়ে লিটন কাকার চায়ের দোকানে আয়। কিন্তু কেন? আগে আয়, তারপর বলছি। আচ্ছা। একটু পর নিধি ওয়াশরুম হতে বের হলো। আমি তো ওর থেকে চোখই ফেরাতে পারছি না। নিধিকে হালকা সাজে অপূর্ব লাগছে। আমি এক দৃষ্টিতে চেয়ে আছি। নিধি আমার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, এভাবে কি দেখছো? নিধির কথায় আমার ঘোর কাটলো। কই কিছু না তো। হয়েছে, এবার চলেন নিচে যাওয়া যাক। খেতে এসে নিধি আমার সামনের চেয়ারটা টেনে বসলো। বাবা আমাকে বললেন, শ্যাম, তুই এভাবে কাজটা ঠিক করিসনি, আমাকে বললেই হতো। বাবা আমি থাক, আর বলতে হবে না। বৌমা, তোমার পরিবারে কে কে আছে? আমি, আমার ভাই ও বাবা। তোমার মা নেই? না বাবা, আমার মা আমি ছোট থাকতেই মারা গেছে। হ্যাঁ হে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি আছি না, তোর মা। আচ্ছা, তোমরা দুজন কি একই কলেজে পড়ো? হ্যাঁ বাবা, ও আমার 2 বছরের সিনিয়র। কি? আচ্ছা ঠিক আছে, তোমাদের 2-3 দিন কলেজে যাওয়ার দরকার নেই। তারপর আমি চলে এলাম লিটন কাকার দোকানে। গিয়ে দেখি সবাই হাজির। কিরে, তোরা কেমন আছিস? আগে বল, কলেজ বাদ দিয়ে এখানে ডাকলি কেন? কিভাবে যে বলি তোদের কথাটা। আরে বলে ফেল। আমি বিয়ে করে ফেলছি। সবাই একসাথে বলল, আমাদের না জানিয়ে? আরে আমি জানতাম নাকি আমার বিয়ে? তুই জানতি না মানে? মানে সব হয়েছে তোদের জন্য। তোদের কথা শুনে অভিনয় করার পর নিধি অত্যন্ত রেগে যায় আর আমাকে কিডন্যাপ করে হুমকি দিয়ে বিয়ে করে। নিধি আপু যে এরকম করবে তা তো আমরা ভাবতেই পারি নাই। ওসব বাদ, এখন আমাদের ট্রিট চাই। আমার সর্বনাশ করে আবার ট্রিট চাওয়া হচ্ছে। তুই দিবি কিনা বল। কি আর করা, ওদেরকে খাইয়ে বাড়িতে চলে আসলাম। বিকালে আমি রুমে বসে আছি, তখন নিধি আসলো রুমে। চলো না একটু বাইরে ঘুরে আসি। পারবো না। নিধি চলে গেল, রুম থেকে চলে গেল। একটু পর আবার আসলো রুমে মাকে নিয়ে। আই সিয়াম, নিধিকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আয় তো। মা, আমার ভালো লাগছে না। আমি কোনো কিছু শুনতে চাই না। আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি, নিধি এখনো রুম থেকে বের হচ্ছে না। আজকে কি হবে? নিধি বাথরুম থেকে বের হলো একটা নীল শাড়ি পরে। শাড়িটা কোনো মতে পেঁচিয়ে আছে। আমার তো হাসি পাচ্ছে। প্লিজ শাড়ি কুচিটা ঠিক করে দেন না। না, আমি পারবো না। প্লিজ। আমি নিধির কুচিটা ঠিক করে দিলাম। যখন ওর পেটে গুজে দিব, তখন ওর পেটে আলতো করে ছোঁয়া লাগে। নিধি কেঁপে উঠল। আমি উঠে নিধির দিকে তাকালাম। নিধিকে নীল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। এভাবে কি দেখছো? কই কিছু না তো, চলো। তারপর বাহিরে এসে একটা রিক্সা ডাকলাম। রিক্সা চলতে শুরু করলো। নিধি চুলগুলো খোলা, বাতাসে বারবার আমার মুখে এসে লাগছে। আমি যতই সরে বসতেছি, নিধি ততই চেপে বসতেছে। এই, আপনার সমস্যা কি? এমন করতেছেন কেন? কি করতেছি? এভাবে চেপে বসলে তো আমি পড়ে যাব। তা আপনি ওইদিকে সরেছেন কেন? আমার তো তোমার কাঁধে মাথা রাখতে ইচ্ছা করছে। এত আলগা পিরিত দেখাবেন না, তাহলে কিন্তু চলে যাব। নিধি মন খারাপ করে বলল, আর এমন হবে না। রিক্সা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ নিধি বলল, আমাকে আপনি করে বলেন কেন? তুমি করে বলা যায় না? আপনি আমার সিনিয়র, আপনাকে তুমি করে বলতে পারবো না। এখন তো আমরা স্বামী স্ত্রী। আমি মানি না, আর আপনার পেঁচাল বাদ না দিলে আমি চলে যাব। নিধির মন খারাপ হয়ে গেল। রিক্সাটা একটা নদীর ধারে এসে থামলো। আমরা দুজনে দাঁড়িয়ে নদী দেখছি, কেউ কারোর সাথে কথা বলছি না। নিধির মুখে রোদ পড়েছে, মুখটা জল জল করছে, চুলগুলো বাতাসে উঠছে। ইচ্ছে করছে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু তা করার চলবে না, কারণ ওকে একটু শাস্তি দিতে হবে। আরও কিছু সময় থেকে আমরা বাড়ি চলে এলাম। সেদিনও আমি সোফায় ঘুমালাম। পরদিন একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ আজ থেকে কলেজে যেতে হবে। উঠে দেখি নিধি এখনো ঘুমোচ্ছে। ওকে ঘুমন্ত অবস্থায় নিষ্পাপ শিশুর মতো লাগছে। ওকে ডেকে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে গেলাম। শ্যাম, তুই আর নিধি একসাথে কলেজে যাবি? বাবা, ও একা যেতে পারবে? আমি কোনো কথা শুনতে চাই না। খেয়ে রুমে এসে নিধিকে বললাম, আমি নিচে আছি, তাড়াতাড়ি আসেন। আমি গাড়িতে এসে বসে আছি। নিধি এসে দাঁড়িয়ে আছে। কি হলো, উঠছেন না কেন? আপনার বাইক বের করেন, আমি বাইকে যাব। না, আমি বাইকে যাব না।
তাহলে বাবাকে ডাকি। তার আর প্রয়োজন নেই, আমি বাইক নিয়ে আসলাম। ওঠেন, আর একটু সরে বসবেন, না হলে নামিয়ে দেব। ঠিক আছে। তারপর বাইক স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে আমাদের একসাথে দেখে সবাই অবাক হলো। রিফাত এসে বলল, কিরে ভাবি, কেমন আছেন? ভালো। আর আমাকে ভাবি বলে ডাকবে, অনেক ভালো শোনায়। এই রিফাত, ওকে একদম ভাবি বলে রাখবি না। কেন? ওকে আমি বউ হিসেবে মানি না, ও আমাকে জোর করে বিয়ে করছে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সিয়াম। বাড়াবাড়ি হচ্ছে মানে? যা সত্যি তাই বলছি। নিধি রাগ করে কলেজ থেকে বের হয়ে গেল। সিয়াম, তুই এটা ঠিক করলি? কি করেছি মানে? ও কি আমায় কম কষ্ট দিয়েছে? ওসব ভুলে গিয়ে ভাবিকে মেনে নে। মন থেকে তো ওকে মেনে নিয়েছি, এখন বাহির থেকে একটু জ্বালাতে হবে। তার মানে এসব? সিরিয়াস না, এসব ফাইজলামি। ওকে একটু বুঝতে হবে কাছের মানুষকে না পাওয়ার কষ্টটা। আমি ওকে অনেক ভালোবাসি। হয়েছে, অনেক ভালো অভিনয় করছো, এখন ক্লাসে চল। আমি আর রিফাত ক্লাসে চলে এলাম। এদিকে নিধি বাসায় এসে কলিং বেল দিল। আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, কি রে মা, এত তাড়াতাড়ি চলে এলি কেন? মা, ভালো লাগছিল না, তাই চলে এলাম। আচ্ছা আয়, রেস্ট নে। মা, মিলি কোথায়? ও ওর রুমে আছে। নিধি মিলি রুমে চলে গেল। কেমন আছো মিলি? ভালো আছি ভাবি, বসো। তুমি কেমন আছো? আছি কোনো রকম। তোমার ভাইয়া তো আমাকে মেনে নিতে পারো নাই, তাই তো? হ্যাঁ, তবে তুমি কিভাবে জানলে? আমি আরো অনেক কিছু জানি। মানে? ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, তুমি তাকে অনেক অপমান করেছো, তাই একটু তোমাকে কষ্ট দিতে চায়। তাহলে এই কথা? প্লিজ ভাবি, আমার কথা আবার ভাইয়াকে বলো না। আমি কলেজ ছুটি শেষে বাড়ি চলে এলাম। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কি রে নিধিরে, তুই বাড়িতে নিয়ে আসলি না কেন? ও আমাকে বলে আসেনি। আমি রুমে চলে এলাম। এসে দেখি নিধি রুমে নেই, তাই আমি খাটে এসে দিলাম ঘুম। নিধি নীলির ঘুম থেকে এসে দেখে সিয়াম খাটের উপর ঘুমিয়ে আছে। নিধি ভাবলো এই তো সুযোগ। নিধি গিয়ে সিয়ামের বুকের উপর ঘুমিয়ে পড়ল। সিয়াম ঘুম থেকে উঠে বিকালে বুকের উপর ভারী কিছু অনুভব করে। সিয়াম চোখ মেলে তো অবাক হয়ে যায়, কারণ তার বুকের উপর নিধি ঘুমিয়ে রয়েছে। সিয়ামের ভালোই লাগছিল, তারপরও নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, যার ফলে নিধির ঘুম ভেঙে গেল। তুমি এভাবে আমাকে ধাক্কা দিলে কেন? তাহলে আপনি আমার বুকের উপর শুয়ে আছেন কেন? আমি আমার স্বামীর বুকে ঘুমিয়েছি, তাতে কার কি? আমি এই বিয়ে মানি না। তাতে আমার কি? আমি তো মানি। ধ্যাৎ, কথা বলাই ভুল। এই বলে রুম থেকে বের হয়ে গেল। নিধি মনে মনে বলল, কেবল তো খেলা শুরু, আমাকে কষ্ট দেওয়ার প্ল্যান। রাতে কি আমি রুমে গেলাম, আমি যেই বালিশ নিয়ে সোফায় যাব, অমনি নিধি বলে উঠল, খাটে এসে ঘুমান। বলছি না স্বামীর অধিকার ফলাতে আসবেন না। আমার ভয় করছে তো। আমি বললাম তো পারবো না। সিয়াম, তুমি কিন্তু আমাকে আগের নিধির মতো দেখবে। মানে? নিধি খাট থেকে নেমে এসে আমাকে আলতো করে জড়িয়ে ধরেছে। তার ঠোঁট দুটো আস্তে আস্তে আমার কাছে নিয়ে আসছে। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। আমি কিছু বলার আগেই আমার ঠোঁটের সাথে তার ঠোঁটটা মিলিয়ে দিল। 5 মিনিট পর যখন ছাড়লো, তখন আমরা দুজনেই হাঁপাচ্ছি। এটা কি করলেন? মেরে ফেললেন নাকি? হ্যাঁ, আমার কথা না শুনলে মেরেই ফেলবো। মানে? এখন চুপচাপ খাটে গিয়ে ঘুমাও। পারবো না। নিধি বালিশের নিচ থেকে টান দিয়ে একটা ছুরি বের করে ফেললো। কি বললে? আবার বলো। কই, আমি তো বললাম যাইতেছি। নিধি ছুরিটা রেখে বলল চলো। নিধি আমার পাশে গিয়ে ঘুমালো। নিধি হঠাৎ আমার হাতটা ধরে বলল, আপনি এখনো আমার উপরে রাগ করে আছেন? প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনার উপর আমার কোনো রাগ নেই। তাহলে আমি তোমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাকে আপনি আপনি করে বললে কেন? এমনি ভালো লাগে না। তুমি যখন আপনি করে বলো, আবার তোমার বন্ধুর সামনে ওরকম ভাবে কথা বললে, তখন আমার খুব কষ্ট হয়েছিল। নিধি এসব কথা আমার হাতটা শক্ত করে ধরে কাঁদো কাঁদো সুরে বলল, আমি কি বলবো, আমি নিজেই হারিয়ে ফেলেছি। আচ্ছা, আজ থেকে সবসময় আপনাকে তুমি করে বলবো। তোমার সাথে কথাই বলবো না, তুমি আবার আপনি বললে। আর ভুল হবে না। নিধি আমায় পেছন থেকে জড়িয়ে ঘুমালো। আমিও কিছু বললাম না। সকালে ঘুম ভাঙলো আমার মুখে পানি পড়ার জন্য। আমি চেয়ে দেখলাম নিধি
এক হাতে কফি নিয়ে অন্য হাত দিয়ে তার চুল থেকে পানি ছিটাচ্ছে। তার চুলের ঘ্রাণ আমায় পাগল করে দিচ্ছে। তারপরও নিজেকে সামনে নিলাম। তোমার কফি। টেবিলে রেখে যাও। নিধি কফি রেখে চলে গেল। আমি কফি খেয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখি নিধি আর মা টেবিলে খাবার সাজাচ্ছে। আমি গিয়ে বসলাম। সবাই খাওয়া শুরু করলো। খাবার মুখে দিতেই অন্যরকম একটা স্বাদ পেলাম। অনেক ভালো রান্না। তাই বললাম, আম্মু আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে। আমার কথা শুনে নিধি, মিলি, আম্মু সবাই মুচকি হাসছে। আমি কি হাসার কথা বলছি যে তোমরা হাসছো? না মানে আজ মা রান্না করেনি, তাহলে কে রান্না করেছে? আজ ভাবি রান্না করেছে। তাই তো, ভাবি খাবার থেকে এরকম গন্ধ আসছে কেন? মোটেও গন্ধ আসছে না। খাবারটা অনেক ভালো হয়েছে, কিন্তু ওকে একটু জ্বালানোর জন্য বললাম। নিধি রাগ করে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। কি রে সিয়াম, তুই এটা কি করলি? তোর জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। ভাইয়া কাজটা ঠিক হলো না। আমিও না খেয়ে চলে এলাম। বারান্দায় এসে ভাবতে লাগলাম, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমারও ভালো লাগে না। আজই কলেজ থেকে এসে নিধিকে আমার মনের কথা বলে দিব। আমি বাজারে গিয়ে কিছু জিনিস কিনে আনলাম। মিলিকে বললাম, আমরা বাইরে ঘুরতে বের হলে আমাদের রুমটা যেন সুন্দর করে সাজায়। আমি কলেজ থেকে এসে নিধিকে বললাম, নিধি চলো, তোমার জন্য কিছু শপিং করব। নিধি খুশি হয়ে বলল। আমি নিধিকে নিয়ে রিক্সা করে মার্কেটে গেলাম। নিধিকে কিছু কসমেটিক্স বাছতে দিয়ে আমি ফাঁকে নিধির জন্য একটা নীল শাড়ি কিনলাম। নিধিকে জানালাম না। আমি আরও কিছু কেনাকাটা করে নিধিকে নিয়ে বাসায় আসলাম। আমি নিধির হাত থেকে ব্যাগগুলো নিয়ে ওকে শাড়ির ব্যাগটা দিয়ে বললাম, এটা মিলির বাথরুম থেকে পরে নিচে আসো। এটা কি? খুলতেই দেখতে পাবে। এই বলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে, মিলি সব কিছু ঠিকমতো করেছিস তো? হ্যাঁ ভাইয়া করেছি। এখন আমাকে 5,000 টাকা বকশিস দাও। এইটুকু কাজ করে 5,000 টাকা চাওয়া? থাক, লাগবে না। এরে টাকা আগে থেকে রেখে দিয়েছি। তারপর নিধি নীল শাড়ি পরে নিচে আসলো। নিধিকে অসম্ভব সুন্দর লাগছিল। তারপর খাওয়া দাওয়া শেষে সবাই রুমে চলে গেল। আমি নিধিকে বললাম, চলো উপরে চলো। আমি নিধিকে নিয়ে রুমে ঢুকলাম। নিধির চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সারা ঘর ফুল ও জড়ি দিয়ে সাজানো, মাঝে মাঝে বড় করে লেখা, আই লাভ ইউ নিধি। নিধি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। করছো কি? দরজা খুলো, যে কেউ দেখতে পারে। দেখুক, তাতে কি? আমি আমার স্বামীকে আদর করছি। আমি নিধিকে ছাড়িয়ে নিয়ে দরজা লাগিয়ে এসে খাটে বসালাম। নিধিও এসে আমার পাশে বসে আমার কাঁধে মাথা রাখলো। আমি কি তোমার কোলে মাথা রেখে একটু শুবো? এতে বলার কি আছে? আমি নিধির কোলে মাথা রেখে শুয়ে আছি। হঠাৎ নিধি বলে উঠল, এই তুমি কাঁদছো কেন? তুমি জানো এই সুখের দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি? সরি, আসলে ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা বোঝাতে তোমার সাথে এমন করেছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার উপর রেগে নেই। তারপর আমরা শুয়ে পড়লাম। নিধি আমার বুকে মাথা রেখে ঘুমালো। সকালে নিধির ডাকে ঘুম ভাঙলো। এত সকালে ডাকছো কেন? এখন সকাল 9টা বাজে, কলেজে যেতে হবে না? আমি ফ্রেশ হয়ে খেয়ে নিধিকে নিয়ে কলেজে রওনা দিলাম। কলেজে গিয়ে, নিধি চলো ওই গাছতলাতে বসি। চলো। আমরা বসে কথা বলতেছি, তখন রিফাত, শাওন, শিহাব সাথে রিমিও আসলো। ভাবি কেমন আছো? রাখো তোমার ভালো থাকা। আগে বলো, এই মেয়ে এখানে কেন? আসলে ভাবি আমি বলছি ঘটনাটা। আর এসব বলার কি দরকার এখন? তুমি চুপ করো। আমি বলছি, তুমি কি বলবা? হ্যাঁ, আসলে আমার সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই, আর আগেও ছিল না। তাহলে বাইকে করে আসা, হাত ধরা, ঘোরা এসব কি ছিল? আসলে সিয়াম চেয়েছিল তোমাকে একটু কষ্ট দিতে, তাই আমি সিয়ামের সাথে অভিনয় করছি। কি? নিধি এসে আমার কলার ধরলো। সিয়াম, তুমি আমার সাথে এটা করতে পারলে? এটা কলেজ, নিধি কলার ছাড়ো, সবাই দেখছে। সরি। এইটুকুতেই তুমি এমন করছো? তাহলে তুমি আমাকে যে অপমান করছো, আমার কি করা উচিত? সরি, আমাকে ক্ষমা করে দাও। সিয়াম ওসব ভুলে ভাবিকে ক্ষমা করে দি। আমি দেখলাম নিধির চোখে পানি। আমার খুব মায়া হলো। আমি নিধিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমি কি আমার বড় আপুর উপর রাগ করতে পারি? সবাই হেসে উঠল। ওই কুত্তা, তুই কি বললি? তুমি এই তুই তুকারি করছো কেন? তুমি তো আমার সিনিয়র।
তুমি তো তোমাকে আপু বলতে বলছিলে, মনে নেই? তাই বলে তুই আপু বলবি? আচ্ছা সরি, আমি তো মজা করছিলাম। হবে না, কানে ধরো। কি বলছো এসব? আমার হারামি বন্ধুগুলো তাল মিলালো, আমাকে 10 বার কানে ধরে উঠবস করতে হলো, আর হারামি বন্ধুগুলো মজা নিল। চলো সবাই রেস্টুরেন্টে যাব। কেন? আজকে সবাইকে আমি খাওয়াবো। আমরা সবাই একটা রেস্টুরেন্টে গেলাম। আজকের বিল নিধি দিল। সবাইকে বিদায় বলে আমি আর নিধি একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। রাতে খাওয়ার টেবিলে খাবার খাচ্ছি, তখন খাবার আসলো। বৌমা, তোমার বাবার নাম্বারটা দাও। কেন? অনেক দিন যাবৎ ভাবতেছি তোমাদের বিয়ের সময় তো কোনো অনুষ্ঠান হয়নি, তাই একটা পার্টির আয়োজন করতাম। আর তোদের বন্ধু বান্ধবীদের জানিয়ে দিস কাল রাতে পার্টি হবে। খাওয়া শেষে নাম্বার দিয়ে আমরা উপরে এসে শুয়ে পড়লাম। নিধি আমাকে জড়িয়ে ধরে ঘুমালো। সকালে ঘুম থেকে উঠে বন্ধুদেরকে ডেকে পার্টির কথা বললাম। নিধিও ওর বান্ধবীদের জানিয়ে দিল। সন্ধ্যায় নিধিদের বাড়ি থেকে নিধির বাবা, মা, ভাই এবং ওর কিছু কাজিনরা এলো। তারপর সবাই একসাথে রেস্টুরেন্টে গেলাম। আগে সবাই খেয়ে নিলাম, তারপর শুরু হলো নাচ। শালিকারা এসে ঘিরে ধরলো, বলে যে তাদের সাথে নাচতে হবে। এই না, ও নাচবে না। তুমি গেলে কিন্তু তোমার খবর আছে। আমি আর কিছু বললাম না। শালিকারা চলে গেল। দেখি হারামি বন্ধুগুলো দারুণ মজা করছে, আর আমি কিনা এখন বন্দি। পার্টি শেষে বাড়ি চলে এলাম। সবাই ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লাম। পরদিন রাতে ঘুমিয়ে আছি, তখন নিধি আসলো। সিয়াম, একটা কথা বলার ছিল। বলো। আমার না একটা বাবু লাগবে। কি? না, আমি এখন পারবো না। তোমাকে পারতেই হবে। তুই এই পিচি ছেলের সাথে এমন করতে পারবি? নিধি কিছু বলার সুযোগ না দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনেই সুখের সাগরে ডুব দিলাম। কিছুদিন পর জানতে পারলাম নিধি প্রেগনেন্ট। আমি অনেক খুশি হয়েছিলাম। এরপর থেকে আমি মিলি মা ওর সেবা করি, ওকে কোনো কাজ করতে দেই না। অবশেষে নিধির কোলে জুড়ে এক ফুটফুটে কন্যা সন্তান আসে। তার নাম রাখা হয় সামিয়া। গল্পটি কেমন হয়েছে জানি না, তবে দোয়া করবেন এরপর থেকে যেন আরও ভালো লিখতে পারি। কোনো ভুল হলে ক্ষমা করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।